নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের গল্প বিমল করের আঙুর লতা। মনে হলো না এইমাত্র অতি বড় একটা সর্বনাশ ঘটে গেল আঙুরের ঘরে, ওই আঙুর লতার ঘরে। হাউমাউ করে কেঁদে নন্দর বুকে ঝাঁপিয়ে পড়ল না আঙুর। দুটো ঠান্ডা পা নিজের বুকের মধ্যে দুহাতে জাপটে ধরে মাথা ঠুকতে শুরু করলো না। আধ ভেজানো দরজাটা হাট করে দিয়ে যে ছুটে বাইরে যাবে, চেঁচামেচি করে কাউকে ডাকবে, তাও নয়। নন্দর চৌকির পাশে মেঝেতে পা ছড়িয়ে বসে ইনিয়ে বিনিয়ে একটু কাঁদল না পর্যন্ত আঙুরবালা। মধুর সঙ্গে চবনপ্রাশ মেরেছিল আঙুর। আঙুল দিয়ে নন্দর জিভে আস্তে আস্তে সেটা মাখিয়ে দিতে মানুষটার মুখের ওপর ঝুঁকে পড়েছিল একটু আগে। নন্দর যখন সাড়া পাওয়া গেল না, 10 ডাকেও যখন ঠোঁট ফাঁক করল না, জিভ বার করল না একটু, আঙুর তখন তাকিয়ে তাকিয়ে লোকটার বোজা চোখের পাতা দেখল সন্দেহ ভরে। একটা কালো পিঁপড়ে উঠেছিল পলকের তলায়। ঘাটটা একটু কাত হয়ে রয়েছে, ঠোঁট সামান্য ফাঁক, সমস্ত মুখখানা সেদ্ধ করা বাসি ডিমের মতো শুকনো, শক্ত শক্ত ফ্যাকাশে। যে আঙুলে মধু চবনপ্রাশ মাখিয়ে নিয়েছিল আঙুর নন্দর জিভে ছুঁইয়ে দেবে বলে, সেই আঙুলটাই নন্দর নাকের তলায় ধরল না। নিঃশ্বাস পড়ছে না নন্দর। আঙুলটা সরাতে গিয়ে নন্দর নাকের ডগার সঙ্গে ছুঁয়ে গেল। ঠান্ডা। নন্দর বুকে হাত রাখল, কান পাতল। না, কোনো শব্দ নেই। যাই যাই করছিল মানুষটা, হাত যাই কি কাল যাই, যাক শেষ পর্যন্ত চলেই গেছে। মধুমারা খলনুড়িটা কুলুঙ্গির মধ্যে রেখে দিতে এসে পশ্চিমের জানালাটা খুলে দিল আঙুর। হিমুদের পুরনো টিনের চালার ওপর এখন টিপটিপ বৃষ্টি পড়ছে। মাটির দেওয়ালগুলো ভিজে সপ, ডোবাটা নীল জলে শ্যাওলা থিক থিক করছে। আর শ্যাওড়া আর কচুর জঙ্গলে কটা কাক ভিজছে আর ডাকছে। জানালার কাছ থেকে ঘুরে দাঁড়ালো আঙুর, নন্দর দিকে আর একবার চাইল। নরবরে সরু চৌকিটার ওপর কতকগুলো এলোমেলো হাড় যেন কেউ চিড়ছেঁড়া কাঁথার তলায় চাপা দিয়ে রেখে গিয়েছে। দুটো মাছি এসে বসেছে নন্দর মুখে। নন্দ তো মরে জুড়োলো, কিন্তু আমায় যে এই শেষ সময় জ্বালিয়ে গেল। আঙুর ভাবছিল, এখন কি করি, কাকে ডাকি, কার পায়ে ধরি, কার কাছেই বা হাত পাতি। ভীষণ রাগ হচ্ছিল আঙুরের। পাজি নচ্ছারটা যেন বুঝে সুঝেই এসেছিল এখানে, যেন ঠিক করেই এসেছিল এঁটো পাতাটা আঙুরকে দিয়েই তুলিয়ে নেবে। সেই জেদ ও রাখল। কিন্তু এখন কি করে আঙুর? এভাবে তো ঘরের মধ্যে মরা ফেলে রাখা যায় না। ওটাকে শ্মশানে নিয়ে যাবার পোড়াবার কি হবে? খানিকটা ভেবে আঙুর ঘরের পূব দিকে দেওয়ালের কাছে এগিয়ে গেল। তোবড়ানো রংচটা বাক্সটার ওপর কটা পুঁটলা পুঁটলি গুটোনো মাদুর চাপানো ছিল। তারই ওপর কালো ছিটকাটা বেড়ালটা মুখ গুঁজরে ঘুমোচ্ছিল। চোখ পড়তেই আঙুর যেন ভীষণ হিংস্র হয়ে উঠল। খপ করে বেড়ালটাকে আধ ভেজানো চৌকিটার দিকে ছুঁড়ে মারল। থপ করে একটা শব্দ। বেড়ালটার সামান্য একটু কোঁকিয়ে ওঠা। দরজার ফাঁক দিয়ে পালালো জন্তুটা। যেমন করে বেড়ালের ঠুঁটি চেপে ধরেছিল আঙুর, তেমন করেই মাদুর পুঁটলা পুঁটলি একটা উদম বালিশ মেঝের ওপর ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। ও বলল, আপদ যত আমার কপালেই জোটে গো, এও আশ্চর্যি। কেন তোদের আর জায়গা হয় না? হারামজাদা নচ্ছারের দল, অন্য ঠাঁই নেই? শুতে পারিস না সেখানে, মরতে পারিস না? না থাকে রাস্তা, যা ভাগারে যা। আঙুরের গলা চড়ল। যখন বেশ চড়াই উঠল তখন আঙুর যেন থেমে গিয়ে প্রত্যাশা করছিল এবার অন্য কেউ কথা বলবে। ম্লান বিষণ্ণ
ভাঙা ভাঙা চাপা গলায়। কিন্তু কোনো জবাব আসছে না দেখে মুখ ফিরিয়ে নন্দর দিকে তাকাতেই খেয়াল হলো লোকটা মরে গেছে। রংচটা তোবড়ানো বাক্সটা খুলে বসলো আঙুর। হাঁটকালো, হাতড়ালো, একটা পাটের ফাঁস খাওয়া বাহারি শাড়ি বের করলো, দুটো তাঁতের, ছেঁড়া পেঁজা, সায়াও একটা, সাটিনের একটা বডিস, কাঠের কৌটো, প্রসাদী ফুল, ন্যাকড়া, রোল গোল্ডের ম্যারম্যারে কানপাশা, ছুটো কাঁচের মালাও একটা। আর বেরোলো এক পাতা সিঁদুর আর কটা মাথার কাঁটা। আঙুর সিঁদুর আর মাথার কাঁটা কটা হাতে করে একটু চুপ করে বসে থাকলো। নন্দর দিকে মুখ ফিরিয়ে চাইল না, কিন্তু চোখ দুটো ওর মনে মনে নন্দকেই দেখছিল, বছর 5 আগেকার নন্দকে। তখন নন্দর গায়ে মাংস ছিল, হাড়টা চোখে পড়তো না, মুখটা ছিল টানা টানা, ভরাট গাল, বড় বড় চুল। আঙুরের বুকের মধ্যে এতক্ষণে টনটন করে উঠল। গলার কাছে নিঃশ্বাসটা একটু সময় চাপ হয়ে থাকল। চোখের সাদা জমি ব্যথা ব্যথা করে জল জমছিল। এক ফোঁটা জল একটা গাল ভিজিয়ে টপ করে পড়ল হাতের ওপর, ঠিক কবজির কাজটায়। আর আঙুর সেদিকে ঝাপসা চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বাক্সের মধ্যে মুখ বাড়িয়ে দিল। না, নেই। সেই শাখা জোড়া আঙুর কবে যেন টান মেরে খুলে ফেলেছিল হাত থেকে, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছিল নর্দমায়। বিয়ের শাখা তো নয়, শখের শাখা। স্বামী সিঁদুর তো আর নয় যে লোকটা তাকে মেয়ে মানুষ করে তার একচেটিয়া জবরদস্তির শিলমোহর। ওই ওই সিঁদুর। আঙুর শাখা ফেলে দিয়েছিল, সিঁদুরও মুছে ফেলেছিল। সেও অনেক দিন হলো। চোখটা মুছে নিল আঙুর। এই যে তার মনটা খারাপ লাগছে, কান্না আসছে, এর জন্য নিজের ওপরই তার রাগ আর বিরক্তি হচ্ছিল। মনে হচ্ছিল এবার সে ন্যাকামি শুরু করেছে, যেন এই ন্যাকামিটুকু করা উচিত, করলে 5 জনে দেখবে, অন্তত নন্দ দেখবে। ঘাড় ঘোরালো আঙুর। না, নন্দ আর দেখবে না, ও মরেছে। বাক্স হাতড়ে খুঁটে খুঁটে সব শুধু 11.5 আনা জুটল। একটা অচল টাকা আছে, এমনই অচল যে কোনো রকমে চালাবার উপায় নেই। যে হারামজাদা ফাঁকি দিয়ে এটা ধরিয়ে দিয়ে গিয়েছিল সে তো আর এলোই না কোনো দিন। এলে আঙুর তার কাছ থেকে টাকাটা ঠিক আদায় করে নিত। ঠাকুরের বাড়িতে মানুষ অচল চালায় আর চালাবার চেষ্টা করে তাদের এই পট্টিতে। 11.5 আনা। আর আঙুর মনে মনে খুঁজে পেতে দেখল কুলুঙ্গিতে গেলাস চাপা দেওয়া একটা আধুলি আছে। দোক্তার কৌটোর মধ্যে একটা দুয়ানি, ও হ্যাঁ, আর 6 পয়সা আছে চালের হাঁড়িটার মধ্যে। কত হলো সব শুদ্ধ তাহলে? সেই 1 টাকা 11.5 আনা। 1 টাকা 11.5 আনায় কি একটা লোককে শ্মশানে নিয়ে যাওয়া, পুরানো টুরানো সম্ভব? আঙুর আগে এমন ফ্যাসা দেওয়ার পরেনি। তবু জানা কথা, গোটা 2 টাকায় তো আর শ্মশান খরচ চলে না। কি করবে, কি করা যায় আঙুর ভাবছিল, কুল পাচ্ছিল না। বিক্রি করবে, বাঁধা রাখবে, এমন কোনো জিনিসই তো তার কাছে নেই। কি আছে আর তার এখন? একরত্তি সোনা নয়, রূপো নয়, এমনকি কাঁসা পেতলও নয়। সোনা কোনো কালে ছিল না। সোনার পাত পরানো হালকা চুড়ি 4 গাছি ছিল এককালে, নন্দই করিয়ে দিয়েছিল তখন। সে চুড়ি কবেই গেছে। কানে 2-3 আনা সোনা ছিল, এটা অবশ্য আঙুর তার রোজগারে গড়িয়েছিল, সেটাও গেছে। এই মাস 3 আগে নন্দ আসার পর। নন্দ এলো আর যেন মস্ত বড় হাঁ নিয়ে হারামজাদা এসেছিল। আঙুরের কানের 3 আনা সোনা গেল, খাঁটি সোনা, নাকের 1.5 আনা, মাথায় গোঁজা রূপোর চিরুনিটা, 2খানা রেশমি শাড়ি, কাঁসার থালা, বাটি, গেলাস, টুকিটাকি আরো কত কি। কি করবে আঙুর? আহা, সে কি সেধে এনে ঘরে ঢুকে চৌকি পেতে দিয়েছিল? অত পীড়িতের কেষ্ট ছিল না নন্দ তার।
বরং ওই ছ্যাঁচড়া শয়তান ইতর স্বার্থপর লোকটা যখন ধুঁকতে ধুঁকতে এখানে এসে উঠল, আঙুর তো তাকে ঝেঁটিয়ে বিদেয় করতে গিয়েছিল। মুখ পোড়া মেয়ে ছেলে চাটা তখন আঙুরের পা জড়িয়ে ধরে মেয়ে মানুষের মতো কেঁদেছে। আঙুরের নিজেরই ঘেন্না করছিল। সর্বাঙ্গে ঘা লোকটার, পুঁজ রক্তে ময়লা ছেঁড়া কাপড় জামা দাগ ধরে করকর করছে, বিকট গন্ধ, দাঁতে পোকা, চুলে উকুন, একমুখ দাড়ি, হলুদ চোখ, আর বৈশাখ মাসের দুপুরে খড়ের গাদার মতো গরম গা। দুটো রাত আমায় থাকতে দাও আঙুর, গায়ের তাপটা একটু কমলে আমি চলে যাব, নন্দ বলেছিল। আঙুরের পা সত্যি সত্যি জড়িয়ে ধরেছিল তখন। না না, যেখানে কাটালে এতদিন সেখানে যাও। আঙুর রোদ জলে পোর খাওয়া কাঠের মতো শক্ত। তোমার পয়সায় যারা সুখ লুটেছে, যাদের পায়রা করে পুষেছ এতদিন, রঙ্গ করেছ, তাদের কাছেই যাও। কেন তারা এখন রাখলো না? লাথি মেরে জুতো মেরে তাড়িয়ে দিল? নন্দ জবাব দিতে পারছিল না। তার জবাব দেবার মতো ছিল না কিছু। শুধু জ্বরের ঘোরে, যন্ত্রণার বিকারে একটা মারাত্মক জখম হওয়া কুকুরের মতো ছটফট করছিল, মাথা খুঁড়ছিল। আঙুর থাকতে দেবে না, নন্দ উঠবে না। ওঠার মতো ক্ষমতাটুকুও তার নেই যেন। অগত্যা, থাকছো থাকো, কিন্তু ওই জ্বর ছাড়লেই চলে যেতে হবে। আঙুর সাফসুপ বলে দিয়েছিল, শাসিয়ে দিয়েছিল সেই গোড়াতেই। নন্দ তো আর জ্বর ছাড়াতে আসেনি, এসেছিল আঙুরকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে। কি ঝামেলা, কি ঝকমারি নন্দকে থাকতে দিয়ে। জ্বর তো যায়ই না, উপরন্তু বাড়ে। মাঝে মাঝেই বেহুশ নন্দ, হুঁশ থাকে যতক্ষণ, কাটা ছাগলের মতো ছটফট করে। চোখের সামনে জবাই আর কতক্ষণ দেখতে পারে মানুষ? আঙুর বিরক্ত হয়ে কোনো উপায় নেই দেখে নন্দকে গালাগাল দিতে দিতে একখানা ডাক্তার ডেকে আনলো, ওই অম্বিকা ডাক্তারকে। এই পাড়ার ডাক্তার, যার কাছে আঙুরদের লুকোনো চুরোনো রোগগুলো জলের মতন পরিষ্কার। ও জ্বালা টালা ঘাটা আপাতত সে চুপি চুপি চাপা দিয়ে দিতে পারে। অম্বিকা ডাক্তার দেখল নন্দকে, আঙুরকে বলল, ও আঙুর, খারাপ ঘাটাগুলো নয় আমি একটু সারিয়ে সুরিয়ে দিলাম, কিন্তু ওর লিভার যে পচে গেছে মদ খেয়ে, বড় কাহিল অবস্থা। সহজে মেরামত হবে না, আর হবে কি না তাও সন্দেহ। তুমি বরং ওকে কলকাতার হাসপাতালে দাও। যদি কিছু হয়, এখানে তো সুবিধে দেখছি না। আঙুরকে যেন কেউ উনুনের আঁচ থেকে টেনে এনে চুল্লিতে ফেলল। জ্বলে যেতে লাগলো আঙুর। কোথায় আপদ বিদে করতে পারলে বাঁচে, তা নয় নাড়ি ভুড়ি পচিয়ে ফিচিল রোগে সমস্ত রক্তটাকে দূষিয়ে হারামজাদা তার কাছে আরাম করতে এসেছে। মর মর, অরুচি আমার। খেলাম শুলাম, সুখ করলাম পাটে, ছাই ঝাড়তে ওড়ে পচি এলাম তোমার হাটে। বেইমান কোথাকার। হবে না, শরীর তো পচে পচে গলে গলে ঝরবে। প্রায়শ্চিত্তি তো এমনি করেই হয়। কেন, যখন আঙুরকে ছেড়ে পথে বসিয়ে পালিয়েছিলি তখন মনে ছিল না? আমার মা নয় পা পিছলে কাদায় পড়েছিল, কিন্তু আমি তো আর তেমন মেয়ে নই। তখন ফুসফাস করে ভাগিয়ে নিয়ে এলে। কত রস, আদিক্ষেতা, মধুমিছরি কথা। আঙুর তখন বড্ড মিষ্টি, রস টুসটুসে। একাই চাকবো, একাই খাবো। ফন্দি ফিকির ছিনালি কত, শাঁখা পরো, সিঁদুর দাও সিঁথিতে, বর বউ স্বামী স্ত্রী আমরা। ভগবান সাক্ষী, যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটি সাক্ষী, এই ঘরের চুন দেওয়াল ছাদের বন্ধন এরা সাক্ষী। বছর কাটতেই আঙুরের রস শুষে শুষে ছিবড়ে করে ফেলল নন্দ। আর সুখ নেই, স্বাদ নেই, অরুচি ধরে গেছে। পালালো নন্দ, কিছু না বলে, ঘরের দেওয়ালের বন্ধন কাটিয়ে। তারপর 4 বছর আর এ পথ মারালো না। আজ এসেছে মরতে বসে, যখন আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না দেহটা নিয়ে। আঙুর চিৎকার করে শুনিয়ে শুনিয়ে এসব কথা 10 বার বলে। দূর দূর করেই আছে, জিভের রাগ ঠাক নেই। সারাদিন বিরাগ আর বিরক্তি, রাগ আর ঘেন্না উড়ে যাচ্ছে সব। অথচ নেহাতি যেন এমন এক কলে পড়েছে যেখান থেকে উদ্ধার নেই, তার লোকটা না চলে যাওয়া পর্যন্ত।
তাই ভীষণ অনিচ্ছা সত্ত্বেও পাপ বিদায়ের গুণাগার দেবার জন্যই ডাক্তার আর ওষুধ, এ পথ্য আর সে পথ্য। অম্বিকা ডাক্তার কটা ছুঁচ ফুরল, 2-4 শিশি ওষুধ, খাফোরার দগদগানি খানিকটা কমল, আর কিছু নয়। চটকলের সেই যে বড় ডাক্তার, তাকেও একদিন দেখিয়ে আনলো আঙুর, তার লিখে দেওয়া ওষুধ খাওয়ালো। কিন্তু যে কে সেই, এই ডাক্তারও বলল কলকাতার হাসপাতালে ভর্তি করে দিয়ে এসো। 20 মাইল কলকাতা, যেতে আসতে 40 মাইলের রগড়ানি, রেল ভাড়া, বাস ভাড়া, নন্দর ওঠার পর্যন্ত ক্ষমতা নেই। তবু আঙুর একটা পচা গলা মাছের চেঙাড়ির মতন নন্দকে কাঁখে কোমরে ধরে, তাও কলকাতার দুটো হাসপাতালে ধর্ণা দিল। কিসের কি, কানে কথাই তুলল না কেউ, দেখলো না পর্যন্ত। এক নজর চেয়েই বলল, এখানে এসেছো কেন গো? নিমতলায় নিয়ে যাও, আর যদি আঁচলে নোট বেঁধে এনে থাকো, টাকা দিয়ে ভর্তি করে দিয়ে যাও। ফেরার পথে নন্দর সঙ্গে হাসপাতালেরও বাপান্ত করতে করতে ফিরল আঙুর। আর সেই যে এসে পড়ল নন্দ, তারপর আর পাশ ফেরবার পর্যন্ত ক্ষমতা থাকলো না। হোমিওপ্যাথি চলছিল শেষটায়, তবু 2 আনায় পুড়িয়া পাওয়া যায় কালীকেষ্ট ডাক্তারখানায়। গত পরশু থেকে সত্য কবিরাজের কথা মতো মধু আর চবনপ্রাশ, তারও শেষ হলো। নন্দ মরল। আঙুর রংচটা তোবড়ানো খোলা বাক্সর অন্ধকারে বেহুশ হয়ে তাকিয়েছিল। চোখের পাতা পড়ছিল না, মনেই হচ্ছিল না ও আছে, ও কিছু ভাবছে, ওর কিছু করার আছে। হুঁশ হলো মেঘের ডাকে, খুব জোরে একটা মেঘ ডেকে উঠল বাইরে। আঙুর মুখ ফিরিয়ে দেখল জানালার বাইরেটায় অনেকটা অন্ধকার জমে এসেছে। বাক্স থেকে পাটের বাহারি শাড়িটা বের করে ডালাটা বন্ধ করে দিল। জানালার কাছে এসে দাঁড়ালো, তাকালো বাইরে। খানিকটা কালো মেঘ জমেছে বলে মনে হচ্ছে, কিন্তু বিকেলও হয়ে গেছে, বৃষ্টি অবশ্য আর পড়ছে না। আঙুর শুনতে পাচ্ছিল তার ঘরের বাইরে চাঁপা, আতা, লাবণ্য, চামেলি, গোলাপ দুপুরের গা গড়ানো ঘুম শেষ করে কেউ জল ভরতে, কেউ হাই তুলতে, উড়ের দোকান থেকে 4 পয়সা চা আনতে উঠোন দিয়ে আসছে যাচ্ছে, কথা বলছে। আতরের কিরকিরে গলা আর গোলাপের ভাঙা গলার বিশ্রী হাসিটা স্পষ্টই শুনতে পাচ্ছিল আঙুর। আতা ছুরিটার কপাল ভালো, পাটকলের একটা ছোড়া খুব যাচ্ছে আসছে, আগেরটা ভাগতে না ভাগতে নতুনটা জুটে গেছে। আঙুর ভাবছিল, আতা কি এই পাটের বাহারি শাড়িটা নেবে? ওর তো এসব রং বাহার ভালোই লাগে, যদি নেয় আতা, ওকে না একটু ফাঁস খাওয়া, তবু এখনো 6টা মাস নিশ্চিন্তে পড়তে পারবে। আহা, এই শাড়ি পরে তো আর বিছানায় যাচ্ছে না। যদি নেয়, আঙুর 4 টাকাতেই দিয়ে দেবে, আর যদি না নিতে চায়। আঙুরের মনের মধ্যে আতা, পাটের শাড়ি, নন্দ সব যেন এলোমেলো হয়ে গেল। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুর কী সব যেন ভেবে নিল পরপর। কি করবে, কার কাছে যাবে, যা করার তাড়াতাড়ি করতে হবে এবার। বিকেল তো হয়েই এলো, আর কতক্ষণ ঘরে মরা ফেলে রাখবে? যাবার সময় নন্দর মুখের দিকে চেয়ে একটা কুৎসিত গাল আওড়ালো আঙুর, বাইরে এসে দরজাটা টেনে বন্ধ করে দিল। আতা তার ঘরের কাছটিতে পিঁড়ি পেতে বসে সিগারেট খাচ্ছিল। নিশ্চয়ই ওর বাবু কাল যাবার সময় ফেলে গেছে, কিংবা আতা নিজেই সরিয়ে রেখেছে। সে সিগারেটের ভাগ পাবার আশায় মানদা তার চুলের জট ছাড়িয়ে দিচ্ছে, আর চিনু পায়ের কাছটিতে উবু হয়ে বসে ঝামা দিয়ে পা ঘষে দিচ্ছে। পাটের শাড়িটা আঁচলের তলায় আড়াল করে দিয়েছিল আঙুর আগেই। তার আশেপাশে অত ভিড় দেখে এখন আর যেতে ইচ্ছে হলো না। মানদা যতক্ষণ কাছে থাকবে শত খুঁত বের করবে, আর তার ইচ্ছে থাকলেও মানদা কিনতেই দেবে না। তোর দাম তো পরের কথা, তার চেয়ে বরং হিমুর কাছে যাওয়া যাক। বলতে গেলে হিমুই একমাত্র লোক যার সঙ্গে আঙুরের ভাবসাব আছে ভালো মতো। সুখ দুঃখের কথা তার সঙ্গে যা হয়, এত বড় বিপদের কথাটা তাকেই আগে জানানো দরকার। আঙুর উঠোন পেরিয়ে তরতর করে সদর দিয়ে বাইরে চলে গেল। হিমুদের চালাটা পাশে,
চুল বাঁধতে শুরু করে দিয়েছিল হিমু। আঙুর এসে কাছে দাঁড়ালো, বিপদের কথাটা বলল আঙুর। হিমুর হাত থেমে গিয়েছিল। বলল, কখন মোলো? ওই দুপুরে। ঘন্টা 3-4 হলো তবে। আজ তো শনিবার, আবার দোষ না পায়। পাবে পাক, আমি কি করব? আমার কাছে তো আর চিতে ওঠার খরচ জমা রেখে যায়নি। কি করবি এখন? হিমু চুলের খোপাটা আবার গুছোতে শুরু করলো। কটা টাকা জোগাড় করতে পারলে হারামজাদাকে চিতে উঠিয়ে আসবো। আঙুর দাঁতে দাঁত পিষে বলল, বিশুদের কাছে যা, ওদের বল। তবে মাগনায় মরা কাঁধে করে পোড়াতে যাবে না ওরা। দেখ তবু হাতে পায়ে ধরে, যদি যায়। আঙুর তাকিয়ে তাকিয়ে হিমুর মুখ দেখল। হিমুকে দেখে মনে হচ্ছে এ ব্যাপারে তার আর কোনো গা নেই। আমাকে কটা টাকা দিবি হিমু? টাকা? একটুক্ষণ আঙুরের দিকে চেয়ে হিমু হতাশ, বিষাদ বিষাদ মুখ করল। বলল, তোকে বললাম না সেদিন, স্যাকরার জন্য 12খানা টাকা রেখেছি অনেক কষ্টে। আর 4টে হলে জিনিসটা হয়। তা পোড়ার কপাল, 4টে টাকাও জুটোতে পারছি না। আঙুর হিমুর মুখের দিকে তাকিয়ে থাকলো। কি ভেবে হিমু বলল, শিখি আধুলি, বড়জোর টাকাটা হয়। ওই ওই পারি আঙুর, তার বেশি আর আমাদের ক্ষমতা কি বল? তা তুই 2টো টাকা নিয়ে বরং আমার কাছ থেকে, পরে সুদে দিস। বলেই হিমু একটু অন্যরকম হাসলো। বলল, তুই আর সুদবি কি? হাত পেতে আঙুর 2টো টাকাই নিল। অন্য সময় হলে নিত না, কিছুতেই না। হিমুর কাছ থেকে গেল বেদানা মাসির ঘরে। মাসি শুনে খেকিয়ে উঠল। বলল, তখনই বলেছিলাম ও আপদ ঝেড়ে ফেল গা থেকে, শুনলি না? তোরও একেবারে উতলে উঠল। যা, এবার নিজেই কাঁধে করে নিয়ে যা। আঙুর কিছু বলল না। মনে মনে ভাবল, দরদও উতলে ওঠেনি, বিছানা পেতেও শুতে দেয়নি। নন্দরামে বিয়ে করা বউ নয় যে না খেয়ে সেবা শুশ্রূষা করেছি ওই পচা মরা লোকটার। নেহাত ছিল একই ঘর, চৌকিতে, আমি মেঝেতে, তাই জল চাইলে দিয়েছি, ওষুধটা ঢেলেছি মুখে, আর পথ্যটা দিয়েছি দায়ে পড়ে। বেদানা মাসি বলল, আমি কি করব? মরাটা ঘরে পড়ে থাকবে মাসি? আঙুরের গলা যেন আর উঠছিল না। তা থাকবে বই কি, আমার এখানে মরা ধরা না থাকলে, না পচলে তোদের চলবে কেন? যা যা, মেথর মুদ্দ ফরাসকে খবর দিকে যা, হাতে আধুলি টাকাটা গুঁজে দিস। ওরাই ধরটাকে পা ধরে টেনে নিয়ে ভাগাড়ে ফেলে দেবে। আঙুরের বুকটা ছ্যাঁক করে উঠল। মেথর মুদ্দ ফরাস? জিনিসটা কল্পনা করতে গিয়ে মনে পড়ল, মরা কুকুরকে কিভাবে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় ওরা। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল নন্দর উপাধিটা, ও চক্রবর্তী, বামুন। কেমন যেন শিউরে উঠল আঙুর। বুকের মধ্যে সত্যি সত্যি একটা অদ্ভুত ব্যথা আর অসহায়তা জমে উঠতে লাগলো। বিকেল পড়ে সন্ধে হয় হয়। আঙুর তাড়াতাড়ি এলো আতার ঘরে। আতা তখন সাজছে। ছেঁড়া সায়ার ওপর আবার একটা নতুন লাল সায়া চড়িয়েছে। কোমর টোমর তাতে ফুলেছে খুব। বডি সেটে শাড়িটা সবে পরেছে, ঘরে কেউ নেই। কথাটা সরাসরি পারল আঙুর, পাটের শাড়িটা একেবারে বের করে। আতা দেখলো হাতে নিয়ে, খুলে ফেলে, কোমরে পাঁক দিয়ে, গায়ে ফেলে। তারপর বলল, শাড়িটা তোমার বড্ড সেকেলে আঙুর দি, পার ভালো নয়। আঙুর কি বলবে? 3 বছর আগের শাড়ি সেকেলে হয়ে গেছে। আঙুর শুধু বিড়বিড় করলো, বলল, তোকে মানাবে, বেশ মানাবে। আতা হাসলো, বলল, চারুবাবু সেদিন আমাকে একটা ছাপাই এনে দিয়েছে, এ নিয়ে আর কি করব? বড্ড পুরনো, ছেঁড়া ফাটা। নে না। আঙুর নিজের অজান্তেই কখন যেন মিনতি করে বসল। বলল, আমি বলছি আতা, নিয়ে নে না, তোকে ভারী সুন্দর দেখাচ্ছে শাড়িটা গায়ে ফেলে। আর যদি শুনিস বাবু, তবে বলছি, এই শাড়ি পরে তো আর শুতে যাচ্ছিস না, রেখে রেখে পড়িস, বছরখানেক দিব্যি চলে যাবে। আতা ভাবল, বলল, আমার কাছে 3 টাকা আছে, 2.5 টাকা দিতে পারি, না হলে তুমি নিয়ে যাও, আমার তেমন দরকার নেই। 2.5 টাকাই নিল আঙুর।
ঘরের বাইরে এলো। লণ্ঠন আর কুপি জ্বালিয়ে ঘরে ঘরে সব তৈরি। সাজ পোশাক শেষ করে ফেলেছে চামেলি লাবণ্যরা। আকাশ লালচে লালচে, বৃষ্টি হয়তো আরও জোরে আসবে। টিপটিপ পড়তে শুরু করেছে আবার। সেই বৃষ্টিতেই চামেলিদের কেউ মাথার উপর আঁচল তুলে গলির মুখে গিয়ে দাঁড়াচ্ছে। একটি ছাতায় 2-3টে মাথাও জড়ো। সরু গলিটা দিয়ে রাস্তায় চলে এলো আঙুর। গলির আবছা আলো অন্ধকারে তখন গোপালদের জটলা, বিড়ি ফোঁকা, গা ঢলাঢলি, হাসি, ঘুরঘুর শুরু হয়েছে সবে খদ্দেরের। রাস্তায় এসে মনে মনে টাকার পুরো হিসেবটা সেরে ফেল আঙুর। 1 টাকা 11.5 আনা, হিমুর 2, আতার 2.5, 6 টাকা হয়ে গেছে। বিশুরা যদি এখন এই 6 টাকায় রাজি হয়, মনে হয় না হবে। কততে যে হবে তাই বা কে জানে। হনহন করে এগিয়ে গেল আঙুর। এখানে ওখানে খোঁজ নিয়ে বিশুকে পাওয়া গেল সাইকেল সারাবার দোকানটায়। টিনের নড়বড়ে চেয়ারে বসে দোকানের দরজার পাল্লায় পা তুলে কাঁচের গ্লাসে চা খাচ্ছিল বিশু। কার্বাইডের আলো তার পাজামা আর মুখে পড়েছে। আঙুর গিয়ে কাছে ডাকল, ইশারা করলো কাছে আসবার। চা শেষ করে বিড়ি ধরিয়ে ফুঁকতে ফুঁকতে বিশু এলো, মিটমিট চোখে চারপাশ দেখতে দেখতে। কিরে পটলি, কি খবর? বিশুর কাছে আঙুররা সবাই পটলি, কিন্তু আঙুর কিছু বলবার আগেই বিশু সামনের দিকে চেয়ে বলল, দাঁড়া, আগে মাইরি একটা পান খেলি। বিশু কথাটা শেষ করে হাত বাড়ালো, অর্থাৎ পান সিগারেটের পয়সাটা আগে ফেল, পরে তো বাতচিত। আঙুরের সব দস্তুর জানে, গরজ তার। আঁচলের খুঁট থেকে আধুলিটা দিল, আতার দেওয়া আধুলিটা। বলল, 1 খিলি পান, একটা সিগারেট, তার বেশি নয়, কালির দিব্যি থাকলো। বিশু হাসল, বলল, খুব টাইট যাচ্ছে নাকি রে পটলি? শালা দিনকাল যা যাচ্ছে, যেন সত্যযুগ। আয় আয়, শালা আঙুরের রস চাটবে, তাও মাছি আসে না। বিশু হাসতে হাসতে চলে গেল। এলো খানিক পরে, জোড়া খিলি পানে গাল ভর্তি করে সিগারেট ফুঁকতে ফুঁকতে। পয়সা কিন্তু ফেরত দিল না। বলল, বল পটলি, কি বলছিলি বল। আঙুর বলল সব, গলায় উদ্বেগ আর মিনতি। বিশু রাস্তার ছিটে ফোটা আলোতে আঙুরের মুখটা ভালো করে দেখল, একটু ভাবল। বলল, ক টাকা আছে তোর কাছে? 6 টাকা। 6 টাকা? 6 টাকায় কি হবে রে? একটা ঠ্যাংও তো পুড়বে না নন্দর। হো হো করে হেসে উঠল বিশু। কত লাগবে তবে? আঙুর বিহ্বল হয়ে দাঁড়িয়ে বিশুর অট্টহাসি শুনতে শুনতে শুধল। 1.5 টাকা মন আম কাঠ, তা লাগবে মন 7। 10 টাকা তো তোর কাঠেই লাগবে। তারপর ধর তোর ওই হাড়ি কুড়ি ধুনো, ধর ওই আরও 1 টাকা। নতুন বস্ত্র পরাতে চাস তো? না না না, আঙুর তাড়াতাড়ি মাথা নাড়ল, ওর বুক শুকিয়ে আসছিল। নতুন বস্ত্রে আর দরকার নেই। এই তো আর কি, আর আমরা 4 জন খাবো, 4টে পাইট দিবি, তাই 2 নম্বরই দিস। 2 টাকা 6 আনা করে ধরে নে, ওই গোটা 10 টাকা আর কি। আঙুরের পায়ের সার নষ্ট হয়ে যাচ্ছিল, হাতেরও। বিশুর মুখটা পর্যন্ত শুয়োরের মতো ছুঁচলো ঘিনঘিনে দেখাচ্ছিল। খানিকটা সময় লাগলো আঙুরের সইয়ে নিতে। বলল, অত টাকা আমি পাবো কোথায়? আমার বাপ না স্বামী যে তাকে পোড়াতে 20 টাকা খরচা চাইছিস? বাপ না স্বামী না তো সেরেপ চেপে যা, থানায় গিয়ে খবর দে, ধাঙর পাঠিয়ে নিয়ে যাবে। আবার সেই ধাঙর? বুকটা ধক করে উঠল আঙুরের। নিরুপায় হয়ে বলল, আমার খেমতা থাকলে বিষি দিতাম। চামারগিরি করিস না বিশু। তুই মাইরে অকারণ বিগড়চ্ছিস পটলি। এই বৃষ্টি বাদলার দিন, এখন শালা শ্মশানে যেতে হলে পেঁচো, বিড়ে, কেলো সব শালাকে খুঁজে বের করতে হবে। মুফতি কেউ যেতে চাইবে না। আরে বাবা, অন্তত গায়ের ব্যথাটা মারবার খরচা দিবি তো। আচ্ছা যা, 2টো পাইটি দিস। তোর বাপ স্বামী যখন নয়, একরকম মাগনাতেই চিতে উঠিয়ে দেব। আর কিছু বলিস না মাইরি, তোর পায়ে পড়ি। আঙুর হু হাঁ কিছুই বলল না, মাথা নাড়ল না, সায় দিল না। রাস্তার আলস্য অন্ধকার, ইলশেগুড়ি বৃষ্টি আর বিক্ষিপ্ত লোকজন।
আর দোকানপাট, সব কিছুর দিকে নির্জীবের মতো চেয়ে থাকলো আঙুর। বিশু বলল, যা শালা, কাঠ না হয় 5 মণের মধ্যেই সেরে দেবো। বাপ স্বামী কিছুই নয় তোর, আধ পোড়া হলেও ক্ষতি নেই, টান মেরে গঙ্গায় ফেলে দিলে হবে। আরও গোটা 6-7 টাকা জোগাড় করে ছপ করে আয় দেখি পটলি, এই হাঁদুর দোকানে বসে আছি আমি। বিশু চলে গেল। আঙুর তখনও চুপ করে দাঁড়িয়ে। আরও 7 টাকা কোথায় পাবে সে? কার কাছে হাত পাতবে? ফিরতে লাগলো আঙুর, যেন ভীষণ জ্বরে তার সর্বাঙ্গ অবশ, অচেতন, কিছুই আর দেখতে পাচ্ছে না, ভাবতে পারছে না। যাক, মেথর মুদ্দ ফরাসি টেনে নিয়ে যাক নন্দকে, টেনে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিককে। কি করবে আঙুর? কি আর করতে পারে? নন্দর ওপর তার এত রাগ হচ্ছিল যে লোকটাকে যদি বাঁচা অবস্থায় পেত, আঁচড়ে কামড়ে মেরে ধরে কুরুক্ষেত্তর করতো আজ। মরেও আমার হাড়মাস জ্বালাচ্ছে গো। আরে এ কি অসহ্য জ্বলন! আঙুরের কাঁদতে ইচ্ছা করছিল। বড় রাস্তা ধরে আবার তাদের পট্টির কাছে এসে পড়ল আঙুর। আসবার সময় চোখ রেখে আসছিল, যদি কারুর সঙ্গে তেমন দেখা হয়ে যায় যার কাছে 1-2 টাকা হাত পেতে চাওয়া চলে। লোক তো অনেক আসছে যাচ্ছে, কিন্তু ওরা কেউ আঙুরের আঁচলে টাকা ছুঁড়ে দেবে না মুফতে। না, নন্দর ভাগ্যে আর চিতেই ওঠা হলো না। হবে কোথা থেকে? অমন ঠগ জোচ্চোর শয়তান মানুষের কি আর দাহ হবার পুণ্য আছে? একেই বলে প্রায়শ্চিত্ত। বামুনের ছেলে, এবার যা মেথর টাঙরের হাতে যা, যেমন করে কুকুর বেড়াল যায়। তাও আবার কোন ভাগাড়ে যাবি কে জানে। আঙুরের ঘাড়ের কাজটা ব্যথা করছিল, মাথার মধ্যে দপ দপ করছে, শিরদাঁড়াটা যেন মাঝখানে মোচকে যাবে। চোখের সামনে সব ঝাপসা ঝাপসা, অদ্ভুত। হলো না, আর হলো না। একটা মানুষ মরল, তার দাহ হলো না, কেউ সে দায় নিল না। কেনই বা নেবে? নন্দ তাদের বাপ, ছেলে, স্বামী, ভাই, কেউ না। হঠাৎ মানিকবাবুর সঙ্গে দেখা। হনহনিয়ে ছাতা মাথায় চলেছে। আঙুরের কি যে হলো, প্রায় ছুটে গিয়ে মানিকবাবুর পথ আগলে ফেলল। মানিকবাবু চিনতে পারলে না। কে? কি চাও? আঙুরকে দুহাত তফাতে রেখে মানিক মুন্সি যেন এ পট্টির মেয়ের ছোঁয়া বাঁচাচ্ছিল। আঙুরের অত দেখবার সময় নেই আর। গড়গড় করে বলে গেল, আপনি বাবু একদিন এসে আমাদের ভোট খুঁড়িয়ে নিয়ে গিয়েছিলেন ওই 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 দাড়ি বাবুর জন্য। বলেছিলেন আপদে বিপদে সুখ সুবিধে দেখবেন। বাবু গো, আজ আমার বড় বিপদ, ঘরে মরা পড়ে পড়ছে, পুরোতে পাচ্ছি না, একখানা ব্যবস্থা করে দিন গো বাবু, অন্তত দাড়ি বাবুর থেকে চেয়ে 7টা টাকা দিন। মানিক মুন্সি খিচিয়ে উঠল, আহারে আপনার দেখো, টাকা দিন কেন? দাড়িবাবু তোমার টাকা দেবেন কেন? তোমার ঘরে লোক মরবে আর মিউনিসিপ্যালিটির মেম্বারবাবু তাকে খরচা করে পোড়াবে। যাও যাও, ওসব আবদার রাখো। দাড়িবাবুর সঙ্গে দেখা করতে হয়, কিছু বলতে হয় তো কাল বেলা 10টার পর অফিসে যেও। মানিক মুন্সি চলে গেল। আঙুর থ। কাল বেলা 10টা? মানুষটা মরল আজ দুপুরে, তার দাহের জন্য পা ধরতে যেতে হবে কাল বেলা 10টায়? সারা রাত ভরে তার ঘরে মরাটা পচুক তাহলে। আঙুর বুঝতে পারছিল দায়টা আর কারুর নয়, তারই। যে দায়ে তাদের বেশ্যাপট্টির ঘরে ঘরে ঘুরেছে, পান খেতে জনে জনে টাকা দিয়েছে, আজ তার দায় নেই। চোখ ফেটে কান্না আসছিল আঙুরের, কিন্তু কাঁদল না আঙুর। চোখ পড়ল সামনের দোকানটায়। পানের দোকানের মতো এক ফালি দোকান। রাস্তার সঙ্গে মেশানো নিচের দোকানটায় বসে মুড়ি ছাতু টাতু বিক্রয় করে একজন, ওপারটায় অন্যজনের দোকান। আয়না দিয়ে সাজানো হরেক রকম শিশির থাক, আতর, জর্দা, সুরমার সঙ্গে মোদকও বিক্রি হয় ও দোকানে। একটু তফাতে দাঁড়িয়ে লোকটাকে দেখতে দেখতে আঙুরের দুটো চোখ হঠাৎ কিসের আঁচে যেন জ্বলে উঠল। হ্যাঁ, ওই লোকটাকে তো ভালোই চেনে আঙুর। ওর নাম প্রভুলাল। আর এও জানে আঙুর, ওকে দেখলে প্রভুলালের শরীরটা যেন কেমন খিলবিল করে ওঠে।
যেন জ্বর লেগে যায়। দাঁত, মুখ, চোখ, গা সব যেন কসকস করে, কাঁপে ভেতর ভেতর, টসটসিয়ে ওঠে। তখন লোকটার একটা চোখ চকচক করে, ওই ভীষণ চকচক, আর অন্য চোখটা যেটা ঠেলে বাইরে বেরিয়ে এসেছে, ঝুলে পড়েছে, ওই মাছের পিত্তির মতো গলা গলা সবুজ, সেটা যেন আরও কুৎসিত হয়ে ওঠে। প্রফুল্লালের কালো কুচকুচে ফোলা মুখ থেকে দাঁতগুলো তখন যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়, জিভ দিয়ে লাল পড়ে। আঙুরের দিকে প্রফুল্লালের নজরটা বরাবরই এই রকম। কেন কে জানে, আঙুর বুঝতে পারে না। এক একটা লোকের এক একজনের ওপর এরকম হয়। দাঁত উঁচু, টোপা কপাল ঝুমুরের ওপর, তা না হলে এমন সুন্দর মানুষটার চোখ পড়ে ওই মন্টু বাবুর। মন্টু বাবু তো ঝুমুরকে এখান থেকে উঠিয়েই নিয়ে গেল। আঙুর জানে তার রূপ গেছে। অমন ব্যাধি থাকলে না ঝরে উপায়ই নেই। আর ব্যাধির কি আর ঠাঁই বিচার আছে? এমন জায়গায় গুছিয়ে বসলো যে আঙুরের আসলটাই গেল। অম্বিকা ডাক্তার বলেই দিয়েছিল, খুব সামলে সুমলে থাকবে, বেশি অত্যাচার করো না, ছেড়ে দিতে পারলে ভালো, নয়তো একদিন এতেই মরবে। সেই থেকে আঙুরের অবস্থা পড়ে গেল। নয়তো আতা, চিনু, চামেলির বড় মুখ কি আর ওকে সইতে হতো? ঈশ্বর যাকে মারেন তার আর উপায় কি? তাও একটা বছর আঙুর কত সাবধানে থেকেছে। নেহাত যখন পেট ভরাবার চাল ডালটুকু বাড়ন্ত হতো, তখনই আঙুরকে গলির মুখে এসে দাঁড়াতে হতো সেজে গুজে। রোগটা ভেতরের, তাই ওপরটায় আজও আঙুরের কিছু কিছু আছে। মুখখানাই শুধু যে ভালো তা নয়, বুক, কোমর, চলন টলনগুলো এখন পর্যন্ত বেশ আছে। বিশেষ করে সামনাসামনি দেখলে আঙুরের এই আশ্চর্য ভরাট গলা, ঘাড়, বুকের দিকে না চেয়ে থাকাই যায় না। প্রফুল্লালের দোকানের দিকে পা পা করে এগিয়ে যেতে লাগলো আঙুর। লোকটাকে কি ঘেন্নাই করত! প্রফুল্লালের কালো কুচকুচে থলথলে মোটা ভোঁদরের মতো শরীর, আর ওই কুৎসিত মুখ, মাছের পিত্তির মতো গলা গলা চোখ, ওই ঠেলে বেরিয়ে এসেছে দেখলেই আঙুরের গায়ে কাঁটা দিত, ঘিন ঘিন করতো সারা গা, ভয় ভয় লাগতো। বেশিক্ষণ তাকাতেই পারতো না লোকটার দিকে, নত প্রফুল্লাল তো কতবারই ঘুরঘুর করেছে, আঙুর এগোতে দেয়নি। মাগো, ওই লোকটার সঙ্গে এক ঘরে থাকা যায় নাকি? আঙুর তাহলে মরেই যাবে। আজ আর অত কথা ভালো করে ভাবতে পারল না আঙুর, বরং ভাবছিল প্রফুল্লালও যদি মাথা নাড়ে, না বলে। থুক থুক বুকে প্রফুল্লালের দোকানের কাছে একবার এসে দাঁড়ালো আঙুর। সুরমা আছে? মুচকি হাসলো আঙুর, একটু হেসে দাঁড়ালো। প্রফুল্লাল প্রথমটায় অবাক, তারপর যেন গলায় কোথায় একটা পালকের সুরসুরি খেয়ে সারাটা গা মুখ বেঁকিয়ে বুকিয়ে ফুলিয়ে আসলো। গলার মধ্যে সর্দি জড়ানো আওয়াজের মতো ভাঙা ভাঙা আবেগ স্বর উঠছিল। সুরমার দিকে হাত বাড়ালো না প্রফুল্লাল, আঙুরের দিকে চেয়ে একটু ঝুঁকে পড়ল। বলল, কি খবর? তুমি কাহা ভাগ গিয়েছিলে? সালা সারা পট্টি তো আন্ধার হয়ে গেল। হাসি আসছিল না, তবু আঙুর হাসল, যেন একটা ঝাপটা খেয়ে প্রফুল্লালের কোলের ওপর পড়তে পড়তে সোজা হলো। এলোমেলো আঁচলটা তো হাতে লুটোচ্ছিল, বুকের কাপড়টাও কখন সরিয়ে একপাশে গুটিয়ে দিয়েছে আঙুর। মশকরা থাক, সুরমা আছে কি না তাই বলো, না থাকে তো যাই। আঙুর মাঝ কোমর থেকে বুক পর্যন্ত এগিয়ে দিয়ে আবার টেনে নিল, ঠিক যেমন লাট্টু ঘুরোতে লেত্তিকে ছেড়ে দিয়ে টানতে হয়। গলা বেঁকিয়ে চোখের পাশ দিয়ে বিভ্রম ছুঁড়ল, আছে আছে, আলবাত আছে। প্রফুল্লালের চোখ চকচক করছে। তোমাদের আঁখে সুরমা লাগাতেই তো বসে আছি আমি। থাক, তোমায় আর লাগিয়ে দিতে হবে না, হাতে পেঁপড়ে ধরে যাবে। আঙুর আর এক দফা হেসে প্রফুল্লালের বসবার জায়গাটার কাছে বেঁকে কনুই ভর করে দিয়ে দাঁড়ালো, গালে হাত রাখলো, ঘাড় হেলিয়ে মুখ চোখ তুলে ধরল। ঠেলে বেরিয়ে আসা মাছের পিত্তির মতো প্রফুল্লালের চোখটা যেন গলে গলে পড়ছিল। আঙুর চোখ বুঝল। কৃপা থোড়ি কুছ হো যায় আঙ্গুরি,
সালা কি যে চোট আছে তোমার বাস্তে। প্রভুলাল কখন তার গরম হাতটা নিয়ে আঙুরের কনুইর ওপরটা ধরে ফেলেছে। আঙুর সেই অবস্থায় জোরে অনেকক্ষণ সময় নিয়ে টেনে টেনে একবার নিঃশ্বাস নিল, আস্তে আস্তে ছাড়ল। বুক উঠল, নামল, ঠোঁট কামড়ে বাঁ চোখ টিপে হাসল আঙুর। তোমার পচা আতরের গন্ধ কদিন থাকবে গো? আঙুর ঠোঁট উল্টালো। পচা নেই, আসলি আতর দিব, যে কদিন রাখতে চাও। প্রফুল্লাল আঙুলের গালে টোকা মারল। আঙুর ভাবল, তারপর বলল, 10টা টাকা আজ দাও তবে। 10? প্রভুলাল থতমত খেয়ে গেল। 10 কি রে? দরকার আছে, দাও না, আগাম দাও। আগলি? হ্যাঁ, মাথা নাড়ল আঙুর। 10 না পারো 7-8টা টাকা তো দাও। মনে মনে হিসাব করে নিল প্রভুলাল। নিচু গলায় বলল, বহুত আচ্ছা, 8 টাকা দেব, মগর। প্রভুলাল কুচকুচে কালো মুখে গোঁফের ডগায় হিসেবে একটা হাসি তুলল। আঙুল দিয়ে দেখালো দিনের হিসেবটা, প্রায় সপ্তাহ ভর আর কি। ওসবের দিকে চোখ ছিল না আঙুরের। হাত পাতল আঙুর, বলল, দাও টাকা। প্রভুলাল আঙুরের গালটা টিপে দিল, বলল, তু যা পাগলি, ঘর যা, সুরত সুরত তোরা ঠিক করে লিখে যা, একদম কলকাতাওয়ালি হয়ে যা। দোকান বন্ধ করে আমি আসছি, টাকা নিয়ে যাব। আঙুর ভীষণভাবে চমকে উঠল। সমস্ত শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, পা পাথর। ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো আঙুর প্রভুলালের দিকে। কী রে? প্রভুলাল আতরের শিশি টিসি জর্দার নিক্তি ওজন গোছাতে লাগলো। আঙুর সদ্য নিবন্ত চোখ তুলে আস্তে গলায় বলল, আমার ঘর না, তুমি অন্য কোথাও বলো। এরকম কথা প্রভুলাল জীবনে আর শোনেনি যেন। বলল, বাহ, টাকা তুমি लेबे अंगूरी আর ঘর ঢুড়বো আমি, তব তো দুসরা औरत भी। আঙুরের চোখের ওপর প্রভুলালের মুখও আর ভাসছিল না। আলো, আয়না, হরেক রকম শিশি আর ফাঁকা ফাঁকা ঝাপসা সব কি যেন। প্রচণ্ড জ্বরের ঘোরে হলুদ বিকারের চোখে মানুষ যেমন কি দেখছে জানে না, বোঝে না, চেতনায় চিনতে পারে না, তেমনি। একটু পরে আঙুর মাথা নাড়ল। বেশ, তবে তাই, আমার ঘরেই এসো তুমি তাড়াতাড়ি। প্রভুলালের দোকানের সামনে থেকে অন্য রকম একটা শরীর আর পা যেন জলো হাওয়া আর অন্ধকার আর পচপচে রাস্তা গলি দিয়ে নেশার ঘোরে টলতে টলতে মিশিয়ে গেল। আঙুরের বুকের মধ্যে শব্দগুলো এলোমেলো, সমস্ত মাথাটা ঠাসা, কিচ্ছু বুঝতে পারছে না। চোখ ঠাউর করতে পারছে না, হাত পা সার পাচ্ছে না। একটা দম দেওয়া পুতুলের মতো যা হবার হয়ে যাচ্ছে আপনা থেকেই। কুপি জ্বেলেছে আঙুর, ধুনো পুড়িয়ে দিয়েছে ঘরে, কটা ধূপও। বাক্স থেকে শাড়ি বের করতে গিয়ে পাটের শাড়িটা খুঁজেছে প্রথমে, তারপরেই মনে হয়েছে আতাকে বিক্রি করে দিয়েছে সেটা খানিক আগেই। তাঁতের ঘোর লাল রঙের ছেঁড়া শাড়িটা তাড়াতাড়ি গায়ে পরে নিয়েছে, শাটিনের পুরনো বডিসটা পর্যন্ত। চুল বেঁধেছে, আলতা দিয়েছে পায়ে, টিপ, কাজল। প্রভুলাল এলো, ঘরটা বড় অন্ধকার। লণ্ঠন কি হলো? টুট গয়া। আতরের গন্ধ প্রভুলালের জামায়। হাতে পানের ঠোঙা, মুখে একগাল পান, জর্দা। প্রভুলালের চোখ লালচে, চকচকে, মাছের পিত্তির মতো চোখটা যেন গলেই গেল। ওর নাকের নিঃশ্বাসে হিসির শব্দ, লাল দাঁতগুলো তৈরি। খাবারটা পেলেই যেন চিবিয়ে চুষে সাবার করে দেয়। আঙুরের শরীরটা যেন নদীর জলে ভাসছে, সার হারিয়ে। কি হচ্ছে ও জানে না, বুঝতে পারে না। মন শুধু সময় গুনছে। রাত কত হলো, পিসু কি থাকবে এতক্ষণ হাদুর দোকানে? যদি বৃষ্টি আসে ঝমঝমিয়ে আবার, তবে কি হবে? সারা রাত কি ফেলে রাখতে হবে? দোষ ধরল না তো শনিবার দুপুরের মরা। নিজেকে দেখতে পাচ্ছে না আঙুর। কুপির আড়াল পড়েছে। একটা ভাগাড়ের খ্যাপা কুকুর দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে। মনের জ্বালাটা আরও বাড়ছে। বারুক, কিসের ওপর?
কার ওপর সে প্রতিশোধ নিচ্ছে তা জানে না, তবে অনুভব করতে পারছে এই কষ্ট, এই যন্ত্রণা অনেকটা তেমনই। আবার কি বৃষ্টি এলো? না, বৃষ্টি নয়, বৃষ্টি যেন আর না আসে। হে মা কালী, কোনো গতিকে শ্মশান পর্যন্ত যেতে দাও একবার, চরণে পড়ি তোমার। প্রফুল্লাল খুশি, আঙুর হাত পাতল। চব্যচস্য লেচ্ছ পেয়েও খেয়ে যেমন হোটেলের দাম মেটায় মানুষ, ঠিক তেমনই আরও দুখিলি পান জর্দা মুখে দিয়ে রূপোর দাঁত খোটা কাঠিটা দিয়ে দাঁত খুঁটতে খুঁটতে 8টা টাকা দিল প্রভুলাল হেসে হেসে। আঙুরের গালটা আরেকবার টিপে দিয়ে চলে গেল। 8টা টাকা আঁচলে বেঁধে নিল আঙুর, আগের টাকাগুলো। তারপর বাইরে এসে ঘরের দরজা ভেজিয়ে দিল 8 করে। আতা চামেলিদের ঘরে তখন আলো, হাসি, হুড়োহুড়ি, ঝুমঝুম তালি, বেসুরো গান আর দিশি মদের গন্ধ। আঙুর তরতর করে দাওয়ায় নেমে গেল। তারপর বাইরে সদর রাস্তায় হাঁদুর দোকানে বিশু কি আছে এখনো? বিশুদের নিয়ে ফিরল আঙুর, দরজা খুলে ঢুকল। পিছু পিছু বিশু। কই তা মরা কই? আরে বাবা, এ যে খুব বাহারি ধূপ জ্বালিয়েছিস পটলি। বিশু নাক টেনে গন্ধ নিল ধূপের। আঙুর লণ্ঠন জ্বালল। বিশু তাকালো এদিকে ওদিকে, বলল মরা কই? বিশু আঙুল দিয়ে চকির তলাটা আবার দেখালো, বলল ওখানে নাকি? মুখ নিচু করে দেখছিল বিশু, অবাকও, চোখের পাতা পড়ল না। তারপর বলল ওর মধ্যে সেদিয়ে গেল কি করে? আঙুর সে কথার কোনো জবাব দিল না। বিশু একটু অপেক্ষা করে সঙ্গীদের ডাকলো। ডাকবার আগেই পেঁচো বিড়ে সব ঢুকে পড়েছে। বিশু বলল বাঁশ এনেছিস তো? লে শালাকে টেনে বের করে বাঁধ। মরা নিয়ে বিশুদের বেরুতে খুব একটা সময় লাগলো না। ওদের সঙ্গে সঙ্গে আঙুর দাওয়ায় নামলো। আঙুর বলল হরিবোল দিবি না? বিশু জবাব দিল চল রাস্তায় গিয়ে দেব। এখানে রসের হাটে হরিবোল দিলে শালাদের মেজাজ গন্ডগোল হয়ে যাবে। বিশু কেলো সামনে, পেঁচো আর বীরে পেছনে। মাদুরে জড়ানো দড়ি দিয়ে বাঁধা নন্দর থর বাঁশের ওপর চাপিয়ে 4টে লোক দাওয়া দিয়ে এগিয়ে গেল। 4টে ছায়া, আর আঙুর পেছন পেছন। আতার ঘরে তখন বস্ত্রহরণ পালার হাসি উল্লাসের ঝাপটা বয়ে যাচ্ছে। শ্মশানে এসে পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে গেল। কেলো গেল কাঠ আনতে, পেঁচো পাই টানতে। কাছাকাছি সে ব্যবস্থা আছে। বিশু বিড়ি ফুঁকতে লাগলো, আর বিড়ে একটা সিনেমার গান গাইতে গাইতে সদ্য কেনা হাঁড়িটার পেছনে বোল তুলল। আঙুর চুপ করে বসে থাকলো এক পাশে। গঙ্গার জলে ধোয়ানো হলো নন্দর দেহ, চিতে সাজিয়ে শোয়ান হলো। এবার মুখে আগুন দেওয়া। পাঁকাটিতে আগুন ধরিয়ে বিশু আঙুরের দিকে এগিয়ে দিল, বলল নে পটলি, মুখে আগুনটা দিয়ে দে। আঙুর চমকে উঠল। নন্দর মুখে আগুন দেবে ও? কেন? নন্দর সঙ্গে তার সম্পর্কটা কিসের? কিচ্ছু নয়, কেউ নয় নন্দর। আঙুর মাথা নাড়ল, বলল আমি কেন দেব? না না, তোমরা কেউ দিয়ে দাও। দিবি না তুই? লেক কেলো, তুই দে তবে, শালার মুখে দে আগুন। কিন্তু কেলো ততক্ষণে একটু পাশে গিয়ে পাঁইটে মুখ দিয়েছে। পেঁচো বলল আঙুরকে, আহা দাও না তুমি, তোমার সঙ্গে তো জানাশোনা ভাবসাপ ছিল খানিকটা। জানাশোনা ভাবসাপ? হ্যাঁ, তা ছিল বই কি। আঙুর তা অস্বীকার করেই বা কী করে? এত লোকের মধ্যে একমাত্র আঙুরকে চিনত, জানতো ভালো মতো। ওর সঙ্গে এক ঘরে থেকেছে, খেয়েছে, শুয়েছে, শখের স্বামী স্ত্রী খেলা তাও খেলেছে, শাখা সিঁদুরও পড়েছে। পাঁকাটিটা জ্বলছিল, সেদিকে তাকিয়ে আঙুর কেমন যেন দিশেহারা হয়ে গেল। হাত বাড়ালো বিশুর দিকে। জ্বলন্ত পাঁকাটি নিয়ে নন্দর মুখের কাছে এসে দাঁড়ালো আঙুর। দাউ দাউ করে জ্বলে উঠছে পাঁকাটিগুলো। সেই আলোয় নন্দর শুকনো তোবড়ানো বাসি ডিমের মতো সিদ্ধ মুখটা অদ্ভুত দেখাচ্ছে, যেন সব যন্ত্রণার শেষ খা খেয়ে ঘুমিয়ে পড়েছে নন্দ। সামলে রে পটলি, শাড়িতে আগুন ধরে যাবে। বিশু হাঁকল। আঁচলটা সামলাতে গেল আঙুর।
কিন্তু শাড়ির আঁচল সামলাতে গিয়ে পাঁকাটির আগুনে যেন হঠাৎ কি দেখল সে। দেখে নিথর হয়ে গেল। মনের মধ্যে কি অস্বস্তি জাগল, গা ঘিনঘিন করে উঠল। নিজেকে বড় অসুচি লাগছিল। এই শাড়ি পরে একটু আগে প্রভুলালের সঙ্গে সে, না, এখনও সেই ভাগাড়ে কুকুরটার এই বস্ত্রে কারো মুখে আগুন দেওয়া যায়? অন্ধ স্বর্গে যাবে কি নরকে যাবে কে জানে। তবে এই সংসার ছেড়ে তো চলল, এ সময় আর খুঁত থাকে কেন? পাঁকাটি কটা মাটিতে নামিয়ে আঙুর হনহনিয়ে এগিয়ে গেল। কোথায় যাচ্ছিস? বিশু অবাক। আসছি, গঙ্গায় একটা ডুব দিয়ে আসি। আঙুর তরতরিয়ে ডাইনি ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো। ধাপ ভেঙে গঙ্গার জলের কাছে এসে দাঁড়ালো আঙুর। আকাশটা লাল, একটা তারাও দেখা যাচ্ছে না। হাওয়া বয়ে যাচ্ছে হু হু। গঙ্গার জল কালো, একটা শব্দ উঠছে স্রোতের, ঘাটে আছড়ে পড়ার। জলে পা দিয়ে একটু দাঁড়িয়ে এই আকাশ, এই জল, এই নিস্তব্ধতা যেন মনে, বুকে, গায়ে মেখে নিচ্ছিল আঙুর। মাথাটা ছাড়িয়ে নিচ্ছিল, ঘোলাটে মনটাকে ধুয়ে নিচ্ছিল সে। কেমন একটা পচা গন্ধ এসে নাকে লাগলো আচমকা। নিশ্চয়ই কোনো পচা গলা গরু, ছাগল কি মোষ্ট হবে জলে ভেসে এসেছে। আধ পোড়ানো মানুষ টানুষও হতে পারে। কি বিশ্রী গন্ধ! এদিক ওদিক চাইল আঙুর, নাক বন্ধ করল, একটু পরে খুলল আবার। আর ধপ করে যে বিশ্রী গন্ধটা নাকে এসে লাগলো, সেই গন্ধটা বড় চেনা ঠেকল। হ্যাঁ, এই বিশুর গায়ে এই গন্ধ ছিল। এই গন্ধ আছে আতা, বেদানা মাসি, প্রভুলালের গায়ে, সর্বত্র। আঙুরের চোখের সামনে সত্যিকারের গঙ্গা যেন এইবার আলো হয়ে উঠল। কোথায় সে পাপ ধুতে এসেছে, অসুচি ছাড়াতে? মাথার মধ্যে একটা শিরায় যেন ফস করে কেউ দেশলাইয়ের কাঠি ছুঁয়ে দিল। জ্বলে উঠল সমস্ত শিরা স্নায়ুগুলো। অসুচি! কিসের অসুচি? গঙ্গা জল তার কোনটা ধোবে? বস্ত্র, না দেহ, না মন? বেদানামাসি হিমু সবার গা অনেক ধুয়েছে গঙ্গা। কি দিয়েছে? গঙ্গার জলে একটা লাথি মারল আচমকা আঙুর। আর তারপর ছুটতে ছুটতে এসে জ্বলন্ত পাঁকাটি কটা নিয়ে নন্দর মুখে ঠেসে দিল। আগুন ধরল। আঙুর চুপ করে দাঁড়িয়ে। এখানে আগুন, ওখানে আগুন। তা সাজিয়েছে বটে বিশুরা চিতা। শুকনো কাঠ বেছে বেছে এনেছিল। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। খানিকটা পিছিয়ে এসে আঙুর দাঁড়িয়ে রয়েছে। বিশুরা একটা পাট শেষ করে আরেকটা খুলল। আকাশটা লাল, খুব লাল। বৃষ্টি না এসে পড়ে। নন্দর মুখটা আর দেখা যাচ্ছে না। বীরে খুঁচিয়ে দিচ্ছে এপাশ ওপাশ, লাঠি মারছে। আঙুর অপলক চোখে তাকিয়ে তাকিয়ে এই অদ্ভুত দাহ দেখছে। আগুনের হলকাটা হঠাৎ ঢক করে বেড়ে উঠল। সমস্ত চিতাখানা টকটকে লাল। সেদিকে তাকিয়ে আঙুর আচমকা খিলখিল করে হেসে উঠল। হাসি আর থামে না, যেন মাতাল হয়ে গেছে সে। বীরে খোঁচাচ্ছে, বাঁশ দিয়ে পা ভেঙে দিচ্ছে সবের। কাঠ পুড়ে পুড়ে ভাঙছে, মটমট হাড় ফাটছে নন্দর, ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে না? আর আঙুরের কানে সেই শব্দগুলো লাগছে ভয়ানকভাবে। ছটফট করছে আঙুর, যেন তার বুকের হাড়গুলো কেউ মটমট করে ভেঙে দিচ্ছে। বুকের মধ্যে থেকে এক খাবলা কিছু নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই আগুনে। আঙুর আর পারছিল না, অস্থির হয়ে উঠছিল। কি যে অসহ্য একটা জ্বালা দাপাদাপি করছে তার মধ্যে। মোচড় দিয়ে উঠছে সারাটা বুক। কণ্ঠার কাছে টনটনে ব্যথাটা ফুলছে আর ফুলছে। আঙুর আর পারছিল না। ওই চিতা দেখছিল নন্দর, আর মনে মনে ভাবছিল সব, সব তোমরা সমান, সবাই, তুমি, হিমু, বেদানা মাসি, হাসপাতাল, ডাক্তার, আতা, বিশু, মানিকবাবু, প্রভুলাল, সবাই। তেমনি তোমাদের গঙ্গা,
সবই তো এ সংসারে কাদা, মাটি, জল, এক ছাঁচ, একই নকশা। আঙুরের কষ্ট হচ্ছিল। অযথাই সে একানন্দর ওপর রাগ, ঘেন্না, জ্বালা নিয়ে থাকলো। আঙুর কাঁদল, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফুঁপিয়ে, ঠোঁট কামড়ে ধরে। নন্দর চিতার আগুন যেন তার সমস্ত চোখ, মন, শরীর জুড়ে জ্বলছে। বড় দুঃসহ সে আগুন, বড় স্পষ্ট। সব কিছু তার আলোয় ছকছকে হয়ে উঠেছে। এই সংসার, এখানের ভালোবাসা, ঘর গড়া, ঘর ভাঙা, মানুষ, মানুষের ব্যবহার, মন। আঙুর ডুকরে উঠল, সকলকে চমকে দিয়ে এই প্রথম হঠাৎই বর্ষায় খোঁচা খাওয়া একটা পশুর মতো সমস্ত জায়গা কাঁপিয়ে, থরথরিয়ে, তারপর গুমরে গুমরে, কাতরে কাতরে। আঙুরের ইচ্ছে হচ্ছিল ওই চিতার কাছে ছুটে গিয়ে নন্দর আধ পোড়া ঝলসানো পা দুটো বুকে চেপে ধরে, মাথা খোঁড়ে। আঙুর সত্যি ছুটে যাচ্ছিল। বিশু খপ করে তার কোমর জড়িয়ে ধরল, বলল, কি রে পটলি, মরবি নাকি তুই? না, আঙুর মরবে না। চোখ তুলে বিশুর দিকে চাইল, তারপর আকাশের দিকে, এপাশ ওপাশ, চিতা এবং গঙ্গার দিকেও। যেন এই সংসারের আকাশ, মাটি, মানুষজন সব তার চেনা হয়ে গেল। আর সে মরবে না, আর সে কাঁদবে না। এতক্ষণ শুনছিলেন বিমল করের গল্প আঙুরলতা। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।